হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভয়েস এবং সাউন্ড এই দুটি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, ভয়েস মানে আওয়াজ, সাউন্ড মানে আওয়াজ, বাট এই দুটি ওয়ার্ডসের মধ্যে পার্থক্য কি রয়েছে সেরকম ভাবে রয়েছে হিয়ার ভার্সেস লিসেন। হিয়ার ভার্সেস লিসেন, দেখো হিয়ার মানে শোনা, লিসেন মানে শোনা, কিন্তু এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে লেটস ফাইন্ড আউট। ওকে, তো প্রথমে কি রয়েছে দেখে নাও, ভয়েস ভার্সেস সাউন্ড দুটোরই মানে কি বলতো, আওয়াজ। আওয়াজ বা শব্দ, ঠিক আছে। ঠিক আছে, তো এই দুটি মানে ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখে নাও। এই যেটা ভয়েস রয়েছে না, ভয়েস আমরা সেটাকে বলবো যে আওয়াজটা কোনো মানুষের কাছ থেকে আসবে, কোনো লিভিং বিইং এর কাছ থেকে যখন কোনো আওয়াজ পাবো সেটাকে আমরা কি বলবো, ভয়েস বলবো। ওকে, আর সাউন্ড আমরা তখনই মানে ব্যবহার করবো এই সাউন্ড ওয়ার্ডটাকে যখন কোনো শব্দ বা কোনো আওয়াজ কোনো মানে নন লিভিং জিনিসের কাছ থেকে পাওয়া যাবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা সাউন্ড ব্যবহার করব। তো বুঝতে পারা গেল যে আমরা ভয়েস তখনই বলবো, ভয়েস মানে আওয়াজ, সাউন্ড মানে আওয়াজ। তো ভয়েস আমরা তখনই বলবো যখন যে আওয়াজটা কোনো মানুষের কাছ থেকে পাবো আমরা, আর সাউন্ড আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো নন লিভিং জিনিস, কোনো জিনিসপত্র হতে পারে, কোনো টিভি, ডিজে, ঠিক আছে, রেডিও, এগুলোর আওয়াজকে আমরা কি বলবো, সাউন্ড বলবো, বিকজ দে আর নট হিউম্যান বিংস, রাইট। তো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার, দেখো সিঙ্গার কাকে বলবো, গায়ক, অর্থাৎ যে গান গায় তাকে আমরা সিঙ্গার বলে থাকি। তো সিঙ্গার তো একজন মানুষ, তাই না। তো দেখো এখানে যে তার জন্য এখানে আমরা কি মানে শব্দটা ব্যবহার করেছি, ভয়েস, কারণ ভয়েস স্পেশালি ক্যান বি ইউজড ইন কেস অফ হিউম্যান বিংস। ভয়েস ওয়ার্ডটাকে আমরা মানুষের ক্ষেত্রেই ব্যবহার করবো, মানুষের যখন কোনো আওয়াজ পাবো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ভয়েস। তো দেখো এখানে ভয়েস ইউজ করা হয়েছে, দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার, গায়কটির আওয়াজ বা গায়কটির শব্দ, ইজ অসম, খুব সুন্দর। ওকে, তো দেখতে পেলে এখানে ভয়েস, সিঙ্গার মানে একজন গায়ক, তার মানে সিঙ্গার মিন্স হিউম্যান বিংস, একজন মানুষ, তাই তো। তো আমি কি বললাম যে হিউম্যান বিংস এর কোনো যখন আওয়াজ পাবে, কোনো মানুষের যখন আওয়াজ পাবে সেক্ষেত্রে আমরা ভয়েস ওয়ার্ডটাকে ব্যবহার করবো। এখানে কিন্তু আমরা সাউন্ড ব্যবহার করতে পারবো না। এখানে যদি মানে বাক্যটাকে বলি দ্য সাউন্ড অফ দ্য সিঙ্গার, এখানে সাউন্ড ওয়ার্ডটা ফিট হবে না, কারণ সাউন্ড ওয়ার্ডটা কোনো নন লিভিং জিনিসের ক্ষেত্রেই আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার ইজ অসম, অর্থাৎ গায়কটির আওয়াজ খুব সুন্দর, ঠিক আছে। অসম মানে খুব সুন্দর বা অসাধারণ। ওকে, দ্য সাউন্ড অফ দ্য টিভি, দেখো এখানে এবার দেখো এখানে আমরা সাউন্ড ওয়ার্ডটাকে ব্যবহার করেছি, কেন, কারণ এই যে টিভি রয়েছে, টিভি তো আর মানুষ নয়, টিভি কি মানুষ, টিভি মানুষ নয়, টিভি হচ্ছে একটা নন লিভিং থিংস। ওকে, তো আমি কি বললাম যে সাউন্ড ওয়ার্ডটাকে সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে ব্যবহার করবো, সেই সমস্ত মানে নন লিভিং জিনিসের ক্ষেত্রে ব্যবহার করবো যা যেগুলো মানে মানুষ নয়, কোনো জিনিসপত্র হতে পারে সেক্ষেত্রে, মানে জিনিসপত্রতে যখন সাউন্ড তৈরি করবে, টিভি আর কিছু, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সাউন্ড ওয়ার্ডটাকে ব্যবহার করবো। দ্য সাউন্ড অফ দ্য টিভি ইজ সো বোরিং, অর্থাৎ টিভিটির আওয়াজ খুবই বিরক্তকর, ঠিক আছে। বোরিং মানে বিরক্তকর। তো আশা করি বুঝতে পারলে, ভয়েস যখন মানুষের কাছ থেকে কোনো আওয়াজ পাবে সেক্ষেত্রে ভয়েস ওয়ার্ডটাকে ব্যবহার করবো, আর সাউন্ড ওয়ার্ডটাকে ব্যবহার করবো যেগুলো মানুষের কাছ থেকে আওয়াজ আসবে না, যেগুলো নন লিভিং জিনিস রয়েছে সেগুলোর কাছ থেকে যখন আওয়াজ পাবো সেক্ষেত্রে আমরা সাউন্ড মানে ওয়ার্ডটাকে ব্যবহার করবো। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ভয়েস অ্যান্ড সাউন্ড। ওকে, ওকে, তো এবার আমরা চলে আসবো হিয়ার ভার্সেস লিসেন। দেখো এই দুটোরই শব্দের মানে হচ্ছে শোনা। শোনা মানে সেই শোনা না, শোনা মানে কোনো কিছু শুনতে পাওয়া যায় না, ঠিক আছে। ওকে, তো এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে, দেখো এখানে পার্থক্যটা খুবই সহজ। হিয়ার, দেখো একটা আওয়াজ হচ্ছে যে কি, মানে আমরা কি ধরে নাও তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাইট, রাস্তা দিয়ে যাচ্ছ, তো রাস্তা দিয়ে তুমি হঠাৎ করে, তোমার কান আছে, তুমি হঠাৎ করে কোনো আওয়াজ শুনতে পেলে, মানে কোনো আওয়াজ তুমি শুনতে পেলে, তো ও সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে কি আই হিয়ার। কেন বলো তো, মানে যে জিনিসটা তুমি মানে আনইনটেনশনালি, মানে কোনো আওয়াজ বা কোনো কিছু যখন তুমি শুনতে পাবে আনইনটেনশনালি, মানে তুমি ইচ্ছাকৃত সেই জিনিসটাকে শুনবে না,
মানে রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ইন্টেনশনই নেই যে কি আমি হয়তো কোনো আওয়াজ শুনবো, তুমি রাস্তা দিয়ে এমনি যাচ্ছ আর হঠাৎ করে তুমি একটা আওয়াজ শুনতে পেলে, সেক্ষেত্রে আমি বলবো আই হার্ড অথবা আই হিয়ার আ সাউন্ড ফ্রম আউটসাইড দ্য উইন্ডো। ওকে, তো যাই হোক, তো আমরা হিয়ারটাকে আমরা তখনই ব্যবহার করবো যখন মানে তুমি আনইনটেনশনালি ইউ আর নট রেডি টু হিয়ার সামথিং, মানে তুমি শোনার জন্য প্রস্তুত নও কিন্তু তবু তুমি শুনতে পাচ্ছ, বিকজ ইউ হ্যাভ এ ইয়ার, তোমার কান আছে তার জন্য তুমি শুনতে পাচ্ছ। তো তুমি কোনো একটা জিনিস যখন ন্যাচুরালি আনইনটেনশনালি শুনতে পাবে তখন তুমি হিয়ার কথাটা ব্যবহার করবে। আর লিসেন মানে কি? লিসেন মানে শোনা, বাট লিসেন আমরা তখনই ব্যবহার করবো যখন তুমি যে জিনিসটা ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে তুমি শুনবে। যেমন করে ধরে নাও একটা গান তো আমরা ইচ্ছাকৃত শুনি, তো আমরা গানটা ইচ্ছাকৃত শুনি তার জন্য আমরা বলি আই লিসেন টু দ্য মিউজিক, রাইট? তো বাস এই দুটোই হচ্ছে মানে এটাই হচ্ছে পার্থক্য, যে হিয়ার সেই জিনিসটা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যখন তুমি কোনো একটা জিনিস আনইনটেনশনালি শুনতে পাবে, ঠিক আছে? আর লিসেন তখনই আমরা ব্যবহার করবো যে জিনিসটা তুমি মনোযোগ দিয়ে শুনবে, মানে ইচ্ছাকৃত তুমি সেই জিনিসটা শুনবে, সেক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করবো, ঠিক আছে? দেখো কি বলছে, আই হার্ড আ সাউন্ড, হিয়ার থার্ড ফর্ম হার্ড আছে, আই হার্ড আ সাউন্ড ফ্রম আউটসাইড দ্য উইন্ডো। মনে করো তুমি রুমে আছো আর তুমি রুমে আছো, তুমি পড়াশোনা করছো, তুমি হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলে জানলার বাইরে থেকে। দেখো জানলার বাইরে থেকে যে আওয়াজটা তুমি শুনলে এটা কিন্তু তুমি ভেবে বসেছিলে না যে আমি আওয়াজটা শুনবো, তুমি আনইনটেনশনালি ইউ আর নট রেডি টু হিয়ার দ্য, রাইট? তুমি অনিচ্ছাকৃতভাবে তুমি আওয়াজটা শুনতে পেলে, সেক্ষেত্রে কি ব্যবহার করলাম? হার্ড। আই হার্ড আ সাউন্ড ফ্রম আউটসাইড দ্য উইন্ডো, আমি জানলার বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। এখানে কি বলতো, শুনতে পেলাম, কি ব্যবহার করলাম? হার্ড অর্থাৎ হিয়ার। ওকে, কেন? কারণ এখানে তুমি ইচ্ছাকৃতভাবে সাউন্ডটাকে শুনিনি, তুমি আনইনটেনশনালি শুনতে পেয়ে গেলে, অ্যাক্সিডেন্টলি। ওকে, এবার কি বলছে দেখো, হি ইজ লিসনিং, লিসেনের আইএনজি ফর্ম আছে এখানে, হি ইজ লিসনিং টু সংস নাও, সে এখন গান শুনছে, এখানেও শুনছে, সে এখন গান শুনছে। বাট দেখো যে গান শুনছে, আমরা যে গান শুনি তা আমরা ইন্টেনশনালি মানে মিউজিক অন করে গান শুনি, তো যে ক্ষেত্রে তুমি মানে নিজের মন মতো মানে ইচ্ছাকৃতভাবে তুমি মানে কোনো একটা জিনিস যখন শুনবে সেক্ষেত্রে লিসেন, আর যেটা আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু আওয়াজ শুনতে পাবে সেক্ষেত্রে হিয়ার। অ্যান্ড দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হিয়ার অ্যান্ড লিসেন। ওকে, তো এই দুটি শব্দের মধ্যে এটাই পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে ভয়েস এবং সাউন্ডের মধ্যে কি পার্থক্য এবং হিয়ার এবং লিসেনের মধ্যে কি পার্থক্য। ওকে, সো এবার আমরা সি ভার্সেস ওয়াচ ভার্সেস লুক দেখানো। সি, ওয়াচ, লুক এই তিনটি ওয়ার্ডস কিন্তু অ্যাকচুয়ালি কনফিউজিং ওয়ার্ডস, কখন কোনটাকে ব্যবহার করবো এ নিয়ে আমরা কনফিউজড হয়ে যায়, রাইট? সো আজকে আমি মানে এক্সপ্লোর করব সি, ওয়াচ এবং লুকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ওকে, সো আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে ডিফারেন্সিয়েট করব এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন কোন সিচুয়েশনে এই তিনটি ওয়ার্ডসকে ব্যবহার করা যায়। ওকে, তো দেখো সি, প্রথমে সি কে নিয়ে আগে আলোচনা করি। দেখো সি ওয়ার্ডটা আমরা তখনই বলবো যখন কোনো একটা জিনিস তুমি আনএক্সপেক্টেডলি আনইনটেনশনালি দেখতে পাবে। ফর ইনস্ট্যান্সেস, তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, ঠিক আছে? স্কুল যেতে যেতে তুমি একটা মানুষকে দাঁড়িয়ে আইসক্রিম খেতে দেখলে। দেখো তুমি মানে তোমার টার্গেট যে তুমি স্কুল যাচ্ছ, রাইট? এবার স্কুল যেতে যেতে একটা মানুষকে তুমি দেখলে যে সে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। দেখো তোমার কোনো ইরাদা ছিল না যে তুমি সেটাকে একদম ইন্টেনশনালি ওই মানে মানুষটাকে তুমি দেখছিলে কিংবা দেখবো মনে করেছিলে। ইটস নট লাইক দ্যাট, তুমি আনএক্সপেক্টেডলি অ্যাক্সিডেন্টলি আনইনটেনশনালি তুমি তাকে দেখতে পেলে, দ্যাটস ইট। তুমি মানে ক্যাজুয়ালি দেখে নিলে। ওকে, সো যখন তুমি কোনো একটা জিনিস আনইনটেনশনালি আনএক্সপেক্টেডলি ওকে দেখতে পাবে সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, ঠিক আছে? ফর ইনস্ট্যান্সেস, যেমন কি বলে দেখো, আই স আ ম্যান স্ট্যান্ডিং দেয়ার, আমি একটা মানুষকে সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম, দ্যাটস ইট। তোমার ইন্টেনশন ছিল না যে তুমি তাকে দেখবে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে আর র্যান্ডমলি তুমি তাকে দেখতে পেলে, দ্যাটস ইট। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? সি ব্যবহার করবো। ক্লিয়ার? মানে সি ওয়ার্ডটা তখনই ব্যবহার করবো যখন তুমি কোনো একটা জিনিস র্যান্ডমলি ক্যাজুয়ালি দেখতে পেলে, ঠিক আছে? মানে সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, লুক মানেও মোরলেস দেখা, ঠিক আছে? তো বুঝতে পারলে তাহলে সি কোন ক্ষেত্রে ব্যবহার করবে? যখন তুমি আনএক্সপেক্টেডলি আনইনটেনশনালি র্যান্ডমলি ক্যাজুয়ালি কোনো একটা জিনিসকে দেখতে পেয়ে গেলে, তোমার ইন্টেনশন ছিল না দেখার কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলে দেখে নিলে, দ্যাটস ইট।
সেক্ষেত্রে সি। তার জন্য উদাহরণটাতে বলছে আই স আ ম্যান স্ট্যান্ডিং দেয়ার, এখানে স রয়েছে সি এর পাস্ট ফর্ম, রাইট, সেকেন্ড ফর্ম। ওকে, মানে আমি একটা মানুষকে সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম, দ্যাটস। এবার চলে আসি, এবার আমরা ওয়াচ। ওয়াচ কখন ব্যবহার করবো? দেখো, ওয়াচ আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা জিনিস আমরা লং টাইম পর্যন্ত দেখব, ঠিক আছে? মানে একটা জিনিসকে যখন আমরা বেশিক্ষণ মানে কেয়ারফুলি ভাবে অ্যাটেন্টিভলির সঙ্গে মানে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে যখন দেখবো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ওয়াচ। এবার ধরে না তুমি যে সিনেমা দেখতে যাবে থিয়েটারে, তুমি তো এটা না যে কি তুমি র্যান্ডমলি সিনেমা দেখে নিলে, তুমি আগে প্রিপ্ল্যান করে নাও যে আমি সিনেমা দেখবো থিয়েটারে গিয়ে, রাইট? তোমার আগে তুমি মানে তোমার ইন্টেনশন আগে রেডি যে আমি সিনেমা দেখবো। তো কোনো একটা জিনিস যখন তুমি মানে প্ল্যান করে ইচ্ছাকৃতভাবে দেখবে উইথ আ ফিউ টাইমস, ওকে, কিছুক্ষণ সময় ধরে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব। ওকে, কি হচ্ছে, লাস্ট নাইট, গত রাত্রে আই ওয়াচড আ হরর মুভি, আমি একটি ভূতের সিনেমা দেখেছিলাম, ঠিক আছে, দ্যাটস ইট। কেন এখানে ওয়াচড ব্যবহার করলাম? কারণ এখানে ওয়াচড মানে আমি সেই জিনিসটাকে ইচ্ছাকৃত দেখেছি, আমি প্ল্যান করেছি যে আমি এটা দেখবো, তার জন্য ওয়াচড, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারল যে সি কে ব্যবহার করবো র্যান্ডমলি, ক্যাজুয়ালি, অ্যাক্সিডেন্টলি, আনইনটেনশনালি, যখন তুমি কোনো কিছু দেখতে পাবে সেখানে তুমি ইউজ করবে সি। আর ওয়াস্ট কে ব্যবহার করবে যখন তুমি ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস দেখবে, ঠিক আছে, সেক্ষেত্রে ওয়াস্ট ব্যবহার করবে। ওকে ওকে, সো এবার চলে আসবো আমরা, এবার একটা জিনিস নোটিস করো, এখনকার মডার্ন ইংলিশে আমি যেমন বললাম যে কি আমি গত রাত্রে একটা সিনেমা দেখেছিলাম, তো এখানে ওয়াস্ট ইউজ করেছি, মানে ওয়াচের থার্ড ফর্ম ওয়াচ, রাইট? তো আমরা এই বাক্যটাকে আই হ্যাভ সিন দিয়েও আবার বলতে পারি, কিন্তু আই হ্যাভ সিন আ মুভি, আমি একটি মুভি দেখেছিলাম, মানে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ সিন দিয়ে কিন্তু বাক্যটাকে বলতে পারি। তো কি বুঝতে পারলে যে এই যে মানে সি এর থার্ড ফর্ম সিন রয়েছে, রাইট? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এরকম ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি আই হ্যাভ সিন আ মুভি, আমি একটি সিনেমা দেখেছিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার চলে আসবো আমরা লুক। লুক মানে কি বলতো? লুক মানে তাকানো, যে মানে লুক আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে তাকাবো, কোনো একটা পার্টিকুলার জিনিসকে দেখবো, সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করবো। ওকে, যেমন ধরে নাও লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, একটা রুম রয়েছে, রুমের মধ্যে টিচার বলছে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, টিচারও দাঁড়িয়ে রয়েছে এইভাবে, দে বলছে লুক অ্যাট দ্য বোর্ড অথবা লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, কেন বলতো? মানে চাইছে যে কি তোমার যে অ্যাটেনশনটা রয়েছে সেটা মানে তোমার যে মনোযোগটা রয়েছে সেটাকে তুমি একটা পার্টিকুলার জিনিসের দিকে তাকিয়ে দেখো, বুঝতে পারলে? তো লুককে আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমরা মনোযোগ সহকারে দেখবো, কোনো একটা পার্টিকুলার জিনিসকে উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে দেখবো, অ্যাটেন্টিভলি দেখবো, সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করবো। তার জন্য কি বলছে দেখো, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। এবার ব্ল্যাকবোর্ডকে যখন তোমাকে মানে ধরে না তোমার স্যার বলছে যে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, তার মানে কি তুমি মনোযোগ সহকারে ব্ল্যাকবোর্ডটার দিকে তাকাচ্ছ এবার, তাই না? তাই যেহেতু তোমার অ্যাটেনশনটা আগে গ্র্যাব করে নিল। এবার আমরা কি বলি যে কি এই চাঁদটার দিকে তাকাও, তাহলে কি তুমি চাঁদকে কিভাবে দেখো? অবভিয়াসলি অ্যাটেন্টিভলি, পার্টিকুলারলি ভাবে একদম তুমি চাঁদটাকে দেখছো, আর তার সঙ্গে কি বলতো উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে। তো সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করব। দে লুকড অ্যাট দ্য মুন, তারা চাঁদটির দিকে তাকিয়েছিল, তাকিয়েছিল মানে দেখছিল। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও। তা বুঝতে পারলে? দেখো লুকের বেসিক্যালি বাংলা অর্থ তাকাও, এই সেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয় থাকে। তো আসলে পার্থক্যটা বুঝতে পারলে যে লুককে কোন জায়গায় ব্যবহার করবে। ওকে, সো সি, ওয়াচ এবং লুক, এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য, কোন কোন সিচুয়েশনে কি কিভাবে ব্যবহৃত হয় সেই সম্পর্কে বুঝতে পারলে। ওকে ওকে, সো এবার আমরা জানবো কমপ্লেন ভার্সেস কমপ্লেন্ট। ওকে, এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে? ওকে, কমপ্লেন ভার্সেস কমপ্লেন্ট। ওকে, দেখো এই দুটি ওয়ার্ডস অবভিয়াসলি কনফিউজিং এবং আমরা মানে কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা ব্যবহার করবো, কিন্তু আজকে আমরা জানবো এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এদের মানে কি, রাইট? তো প্রথমে আমরা কমপ্লেন ওয়ার্ডটাকে নিই, দেখে নাও কমপ্লেন। এই যে কমপ্লেন ওয়ার্ডটা রয়েছে না, এটা কি বলতো? এটা হচ্ছে ভার, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কি? এটা হচ্ছে ভার, যেটা মানে কি হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা।
অভিযোগ করা, রাইট। তাহলে আমরা দেখতে পেলাম যে কমপ্লেন মানে এটার আলোচনা করা হয়ে গেল যে কমপ্লেন হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে অভিযোগ করা। ফর ইনস্ট্যান্সেস আই কমপ্লেন্ড, দেখো আমি এটা পাস্ট টেন্সে নিলাম ইডি লাগিয়ে, হ্যাঁ, কমপ্লেনের থার্ড ফর্ম আই কমপ্লেন্ড এগেইনস্ট দ্য ম্যানেজার, অর্থাৎ আমি ম্যানেজারের বিরুদ্ধে কি বলতো অভিযোগ করেছি। আই কমপ্লেইন্ড এগেইনস্ট দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেছি, ঠিক আছে। তো দেখতে পেলে যে কমপ্লেন হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে অভিযোগ করা। আর সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় দেখে নাও। এখানে আই কমপ্লেন এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। আই কমপ্লেন এগেইনস্ট দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেছি, ঠিক আছে। এবার আমরা জানবো কমপ্লেন। এবার দেখে নাও এই যে এটা কমপ্লেন্ট, এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে নাউন। এটা কি বলতো, দেখো এটা ভার্ব আর এটা যেটা টি রয়েছে এটা হচ্ছে নাউন। কমপ্লেন্ট, কমপ্লেন্ট নাউন মানে কি বলতো, এটা মানে হলো অভিযোগ, অভিযোগ, দেখতে পেলে। তাহলে দেখো কমপ্লেন মানে অভিযোগ করা, কমপ্লেন্ট এটা মানে হচ্ছে, এটা বাংলা অর্থ হচ্ছে অভিযোগ, আর এটা হচ্ছে একটা নাউন। এবার এই ওয়ার্ডটাকে আমাদেরকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো কি ভাবে ব্যবহার করবে দেখো, আই ফাইন্ড আ কমপ্লেন্ট, I find a complaint against the manager। দেখো এখানে দেখো I find a complaint, কমপ্লেন্ট এটা নাউন, দেখো এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। I find a complaint against the manager, আমি ম্যানেজারের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলাম। একই সেন্টেন্স, বাট দেখো এটাই পার্থক্য, বেশি কিছু না। যে কমপ্লেন ভার্ব এটা মানে যে অভিযোগ করা, আর কমপ্লেন এটা হচ্ছে নাউন, এটা মানে অভিযোগ। কিন্তু সেন্টেন্সে এটা আই ফাইন্ড আ কমপ্লেন এগেইনস্ট দ্য ম্যানেজার, এটা সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো কমপ্লেন ভার্ব অভিযোগ করা, আর কমপ্লেন্ট নাউন মানে অভিযোগ, ঠিক আছে। এবং বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ওকে। সো এবার আমরা কিপ ভার্সেস পুট, অর্থাৎ কিপ এবং পুটের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই নিয়ে আলোচনা করব। কারণ কিপ এবং পুট এই দুটি ওয়ার্ডসও কিন্তু অ্যাকচুয়ালি কনফিউজিং ওয়ার্ডস। এই দুটি ওয়ার্ডসকে ব্যবহার করতে গিয়ে আমরা অলওয়েজ কনফিউজড হয়ে যাই যে কোথায় পুট ব্যবহার করব এবং কোথায় কিপ ব্যবহার করব, ওকে। সো আজকে আমরা এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটাকে ডিফারেন্সিয়েট করব, ওকে। সো দেখে নাও কিপ এবং পুট। প্রথমে আগে মানেটা বলে দিই যে কিপ এবং পুট দুটোরই বাংলা অর্থ হচ্ছে রাখা, অর্থাৎ কিপ মানেও রাখা, পুট মানেও রাখা। এবার পয়েন্ট হচ্ছে কিপ কখন ব্যবহার করব এবং পুট কখন ব্যবহার করব। তো আগে প্রথমে আমরা পুটকে নিয়ে আলোচনা করি। পুট স্পেশালি ফিজিক্যালি মানে কোনো একটা জিনিস বাস্তবেই যখন রাখবো সেক্ষেত্রে আমরা পুট ব্যবহার করব, ঠিক আছে। যেমন আই পুট দ্য পেন on the table, অর্থাৎ দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে পুট রয়েছে না, এটার 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম সেম। তো এখানে আছে ভার্বের 2 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার করেছি, ঠিক আছে, রাইট। তো বলছে আই পুট দ্য পেন অন দ্য টেবল, অর্থাৎ আমি কলমটিকে টেবিলের উপরে রেখেছি, মানে আমি কলমটিকে টেবিলের উপরে রেখেছিলাম। এখানে মনে করো যে যেটা কলম, কলম তো একটা বাস্তবে একটা জিনিস, তাই না। তো বাস্তবে যখন কোনো একটা জিনিসকে আমরা রাখবো সেক্ষেত্রে আমরা পুট ব্যবহার করব, ক্লিয়ার। মানে বাস্তবে এবার এরকম মানে এরকম তো হয়, মানুষের কথা রাখা বলে না যে ঠিক আছে আমি তোমার কথাটাকে রাখবো। তো কথা যেটা জিনিস এটা কি বলতো, এটা তো বাস্তবে কোনো ফিজিক্যালি তো জিনিস নয়। পেন হচ্ছে একটা ফিজিক্যাল জিনিস যেটাকে হ্যাঁ আমি অবশ্যই টেবিলের উপরে রেখেছিলাম বা রাখলাম, কিন্তু আমি তোমার কথাটা রাখবো, তাহলে আমি তোমার প্রমিসটাকে রাখবো, প্রমিস রাখবো। তো প্রমিস যেটা একটা প্রতিজ্ঞা, এটা কি কোনো মানে ফিজিক্যাল থিংস নো, ঠিক আছে, এটা বলে নন ফিজিক্যাল থিংস, রাইট। তো পুটকে আমরা
ফিজিক্যালি অর্থাৎ বাস্তবিক কোনো একটা জিনিসকে কোথাও রাখতে হবে, সেক্ষেত্রে আমরা পুটকে ব্যবহার করবো। যেমন আই পুট দ্য পেন অন দ্য টেবল, অর্থাৎ আমি কলমটিকে টেবিলের উপরে রেখেছিলাম। ক্লিয়ার? এবার কিপ কখন ব্যবহার করি? দেখো, কিপকে দুই রকম ভাবে ব্যবহার করা যায়। কিপকে আমরা ফিজিক্যালি এবং নন ফিজিক্যালি, অর্থাৎ কিপকে বাস্তবে যখন কোনো একটা জিনিস কোথাও রাখবো সেক্ষেত্রে ব্যবহার করবো, এবং এই যে কোনো কথা স্টেটমেন্ট থাকে না যে কি হ্যাঁ আমি তোমার কথাটাকে রাখবো কিংবা তুমি আমার এই কথাটাকে রাখো, ঠিক আছে, এই নন ফিজিক্যাল জিনিসের ক্ষেত্রেও আমরা কিপকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো দেখে নাও আমি এই বাক্যটাকে আবার লিখছি, আই কেপ্ট। যেহেতু আমরা জানি যে কিপের থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম কি বলতো, কেপ্ট। তো আই কেপ্ট দ্য পেন অন দ্য টেবিল, অর্থাৎ কি বলতো, যে আমি কলমটিকে টেবিলের উপরে রেখেছিলাম। তাহলে বুঝতে পারলে যে ফিজিক্যালি, তাহলে এটা কি হলো যে কলম একটা জিনিস, এটা তো ফিজিক্যাল একটা মানে বাস্তবিক একটা জিনিস রেখেছিলাম। তাহলে এই ক্ষেত্রেও মানে আমরা কিপকে ব্যবহার করতে পারি। এবার আমরা এরকম ধরনের তো বাক্য বলে থাকি, দেখি আই অলওয়েজ keep my promise, I always keep my promise, আমি সর্বদাই আমার প্রতিজ্ঞাকে রাখি। মানে এইটা ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা মানে এটা যে আমি যেটা প্রতিজ্ঞা করি আমি সেটা রাখি, অর্থাৎ আমি যদি প্রতিজ্ঞা করি আমি তাকে সাহায্য করবো তো আমি অবশ্যই করবো, এরকম সেন্টেন্সটা। ঠিক আছে, আই অলওয়েজ কিপ মাই প্রমিস, অর্থাৎ আমি আমার সর্বদাই আমি আমার কথা রাখি, অ্যাকচুয়ালি কথা রাখি অথবা প্রতিজ্ঞাটাকে রাখি। তো এই যে কথা রাখা বা প্রমিস, যেটা প্রতিজ্ঞা রাখা, এটা এগুলো ফিজিক্যাল জিনিস। এই জিনিসটাকে তো বাস্তবে তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখলাম না, তো এটাকে বলা হয় নন ফিজিক্যালি। তো আমরা দেখতে পেলাম যে কিপকে ফিজিক্যালি ব্যবহার করতে পারি, আই কেপ দ্য পেন অন দ্য টেবল, এবং নন ফিজিক্যালি ব্যবহার করতে পারি, আই অলওয়েজ কিপ মাই প্রমিস। ঠিক আছে, আর পুটকে কিন্তু স্পেশালি ফিজিক্যালি আর বাস্তবেই যখন কোনো একটা জিনিস কোথাও রাখবো সেক্ষেত্রে ব্যবহার করবো। তো এই দুটোই ছিল মানে পুট, কিপ এবং পুটের মধ্যে এটাই ছিল পার্থক্য। ঠিক আছে, কিপকে মনে রাখবে, কিপকে ফিজিক্যালি এবং নন ফিজিক্যালি, ঠিক আছে, বাস্তবিক কিংবা যেটা অবাস্তব রূপে ব্যবহার করা যায়, যেমন কোনো কথা রাখা, প্রতিজ্ঞা রাখা, ঠিক আছে, সেক্ষেত্রে। আর পুটকে ফিজিক্যালি অর্থাৎ বাস্তবে যখন কোনো জিনিস অন্য কোথাও রাখতে হয় সেক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা আই হ্যাভ গন ভার্সেস আই অ্যাম গন। ঠিক আছে, দেখো এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা অলরেডি আগে শুনেছো, আই হ্যাভ গন ভার্সেস আই অ্যাম গন। এই দুটি সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে, রাইট? কখন আমরা আই হ্যাভ গন বলবো এবং কখন আই অ্যাম গন বলবো, রাইট? এছাড়াও অপরদিকে রয়েছে আই হ্যাভ ডান ভার্সেস আই অ্যাম ডান, আই হ্যাভ ডান ভার্সেস আই অ্যাম ডান। ওকে, সো এই দুটি সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে? সো লেটস ফাইন্ড আউট। তো প্রথমে দেখে নাও আই হ্যাভ গন, যেটা মানেটা হচ্ছে আমি গিয়েছি, যেখানে আর এটা আই হ্যাভ গন যেটা রয়েছে এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? কারণ সাবজেক্ট রয়েছে, হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। আই হ্যাভ গন মানে আমি গিয়েছি। যেমন আমরা বলতে পারি আমি কলকাতা গিয়েছি, আই হ্যাভ গন টু কলকাতা, মানে এটা ইংলিশটা বাংলা যেটা মিনিং রয়েছে ওটা মানে আক্ষরিক মিনিং, একদম লিটারালি যেটা মানে হয় সেটাই রয়েছে। ঠিক আছে, এবার আই অ্যাম গন মানে এটা তো বুঝতে পারলে যে আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, রাইট? এবার রয়েছে আই অ্যাম গন, আই এম গন, এটার কেসটা কিন্তু একটু ডিফারেন্ট। মানে এইটা যেটা আই অ্যাম গন রয়েছে কিনা এটা কিন্তু মানে এটার কিন্তু লিটারালি যেটা মিনিং সেটা কিন্তু নয়, এখানে এর সেন্সটা অন্যরকম ভাবে আছে, রাইট? ওকে, তো আই অ্যাম গন এরকম ধরনের সেন্টেন্স আমরা কখন বলি, একটা উদাহরণ সহ আমাদেরকে জানতে হবে। ওকে, তো মনে করো যে তোমাদের আজ মানে তোমাদের স্কুলে আজকে ফাইনাল রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে, তুমি এবং তোমার বন্ধু স্কুল গিয়েছো, তো তুমি দেখছো তোমার মানে রেজাল্ট নিলে তুমি দেখতে পেলে তোমার বন্ধু পাস করেছে এবং তুমি ফেল করেছো, তো তুমি ওই জায়গায় তোমার রিয়াকশান কী হবে? এরকম হবে যে কি আমি পরীক্ষায় ফেল করে দিয়েছি, আই এম গন, আমাকে তো বাড়িতে বকবে, আমাকে তো বাড়িতে মারবে, আই এম গন মানে বাংলাদেশের এরকম হয় যে আমি পরীক্ষায় ফেল করে দিয়েছি, আমি তো এবার শেষ হয়ে গেলাম, আমি তো এবার শেষ হয়ে গেলাম। এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি আই এম গন, মানে আমি তো এবার শেষ, আমি পরীক্ষায় ফেল করে দিয়েছি, বাড়িতে গিয়ে আমার বাবা আমাকে বকবে, মারবে, রাইট? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা আই এম গনটাকে ইউজ করব। ওকে, মানে এবার ধরেন আরেকটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা নতুন কোনো স্মার্টফোন নিলে, স্মার্টফোন নেওয়ার পরে পরে তারপরে তুমি দেখতে পাচ্ছ যে ফোনটা তুমি জলে বালতিতে ফেলে দিয়েছো, কোনো কারণবশত মানে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, তুমি কি বলবে, ও আমি তো এবার শেষ হয়ে গেলাম, আমার নতুন ফোনটা জলে পড়ে গেল,
আমি শেষ হয়ে গেলাম, এই যে শেষ হয়ে গেলাম, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? আই এম গন। আই এম গন, আমি তো এবার শেষ। তো হিয়ার গন বেসিক্যালি মিন্স ডেড, ইউজড আপ। ওকে, গন বেসিক্যালি মিন্স আমরা বলতে পারি ডেড, ডেড অথবা ইউজড আপ মানে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে? তো আই এম গন মানে আমি শেষ, ঠিক আছে? আমি শেষ। আর এটা কোনো মানে মানে ব্যাড সিচুয়েশনের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা যায়, আমি এবার শেষ, তার আই এম গন, ঠিক আছে? তো বুঝতে পারলে যে আই হ্যাভ গন ওটা আমি গিয়েছি, আর আই এম গনের পার্থক্যটা মানে আই এম গন সেন্টেন্সটা মানে কিন্তু একদম টোটালি ডিফারেন্ট হয়ে গেল, রাইট? তো এখানে গন বেসিক্যালি আমরা মানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে ধরতে পারি, যেটা মানে পার্থক্য হচ্ছে ডেড বা ইউজড আপ মানে খতম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আমরা বাংলা কিন্তু এরকম ধরনের বাক্য বলে থাকি, আমি এবার শেষ হয়ে গেলাম, আমার কাছে টাকা পয়সা কিছু নেই আর আমার মোবাইলটা জলে পড়ে গেল। এই যে আমি শেষ হয়ে গেলাম, সেক্ষেত্রে ইউজ করতে পারো আই এম গন, আমি শেষ অথবা আমি শেষ হয়ে গেলাম, নো প্রবলেম, ঠিক আছে? আমি শেষ হয়ে গেলাম দিতে পারো, আমি শেষ হয়ে গেলাম, ঠিক আছে? এটা দিতে পারো, ঠিক আছে? মানে এটা এক্সট্রা, আমি শেষ হয়ে গেলাম অথবা আমি শেষ বলতে পারো। বোঝা গেল তাহলে যে আই হ্যাভ গন এবং আই এম গনের মধ্যে কি পার্থক্য রয়েছে? এবার চলে আসবো আই হ্যাভ ডান ভার্সেস আই এম ডান। তো আবার আমরা আই হ্যাভ ডান এর ব্যাপারটাকে আগে জেনে নিই। আই হ্যাভ ডান, দেখো আই হ্যাভ ডান মানে কি বলো তো? এটাও রয়েছে প্রেজেন্ট পারফেক্টে, যেটা মানে হচ্ছে আমি করেছি, মানে আমি করেছি। আমি করেছি, রাইট? আই হ্যাভ ডান, আমি করেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? আমি করেছি। তো আই হ্যাভ ডান এর যেটা মিনিং সেটা আক্ষরিক মিনিংটাই রয়েছে, এর যেটা সেন্স সেটা অরিজিনাল সেন্সটাই রয়েছে। আমি আই হ্যাভ ডান, আমি করেছি, দ্যাটস ইট, এটাতে কোনো ঝামেলা নেই। এবার পয়েন্ট হচ্ছে যে আই অ্যাম ডান তাহলে কখন ব্যবহার করব? দেখো আই অ্যাম ডান, আই অ্যাম ডান যেমন এটার মিনিংটা আলাদা, সেরকম আই অ্যাম ডানের বাংলা অর্থটা আলাদা হবে। মানে এখানে আই অ্যাম ডানের অর্থটা অন্যরকম একদম। যেমন করে ধরে নাও যে তুমি অফিসে কাজ করছো, ঠিক আছে? এবার তোমার বন্ধু কাজ করছে অফিসে, এবার তোমার বন্ধুর কাজটা হয়ে গেছে আগে, ঠিক আছে? এবার তোমার বন্ধুকে তুমি জিজ্ঞাসা করছো কি এই তোমার কি কাজ হলো? তোমার বন্ধু কি বলবে? হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। সেক্ষেত্রে সে কি বলবে ইংলিশ? আই এম ডান। মানে আই এম ডান কথার বাংলা অর্থ হচ্ছে আমার হয়ে গেছে, কোনো কাজ হয়ে গেছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? মনে করো তুমি পড়াশোনা করছো, পড়তে পড়তে তোমার মা হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো, আর তোমার পড়াশোনার কাজটা একদম হয়ে গেছে, ঠিক আছে? সেই মুহূর্তেই তোমার মা জিজ্ঞাসা করছে এই তোর কি পড়াশোনা হলো? হ্যাঁ আমার পড়াশোনা হয়ে গেছে, তাহলে আই এম ডান, ঠিক আছে? আই এম ডান মানে আমার হয়ে গেছে, ঠিক আছে? তো আই এম ডান মানে কি আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে কোনো কাজ করা হয়ে যায় তখন সেটাকে ইংলিশে বলবো আই এম ডান, আমার হয়ে গেছে। বুঝতে পারলে? আই এম ডান মানে কি আমার হয়ে গেছে। এই তোমার কি ভাত খাওয়া হয়েছে? তোমার যদি হয়ে থাকে হ্যাঁ আই এম ডান, আই এম ডান আমার হয়ে গেছে, ঠিক আছে? তো আই এম ডান মানে কি আমার হয়ে গেছে, অর্থাৎ কোনো একটা কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে যে আই হ্যাভ ডান এবং আই এম ডানের মধ্যে কি পার্থক্য, আই হ্যাভ গন এবং আই এম গনের মধ্যে কি পার্থক্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।